নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। গতকাল থেকেই দুমদুমার পরিস্থিতি সন্দেশখালীতে। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও এবং প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, যেখানে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জন বলে জানা যাচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে সন্দেশখালী কাণ্ডে। এখনো পর্যন্ত গ্রেপ্তার 5 জন, এমনটাই খবর উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বিস্তারিত জানবো। সঞ্জিত, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর কি কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে কিন্তু মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 5 জনকেই কিন্তু বিশেষ করে আজ বসিরহাটে মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদেরকে যেটা জানা গেছে নন বেলেবল সেকশনে আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। এখন এই কাণ্ডে কারা কারা যুক্ত, কিভাবে যুক্ত, পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু ইতিমধ্যে জানো, সন্দেশখালীতে আজকে সকাল থেকে দফায় দফায় আদিবাসীদের বিক্ষোভ, তারা গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে নতুন করে আবার অভিযোগ দায়ের হতে চলেছে সন্দেশখালী থানায়। সেটা নিয়ে কিন্তু এখনো আমার থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা দাবি করছেন যে এখনো 2 জনের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ সে তদন্ত করবে, এমনটাও জানা গেছে। এই নিয়ে কিন্তু দফায় দফায় আজকে যেমন সকাল থেকে তাদের প্রায় 7 ঘন্টা অতিক্রম করে গেল। আদিবাসী মহিলারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা মিছিল করে প্রথমে ত্রিমোহিনী বলে একটা জায়গা আছে, ওখান থেকে আবার সন্দেশখালী থানার সামনে আসে, সেখান থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এখন এদের প্রশ্ন যে অবিলম্বে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হালদারকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা বিক্ষোভ দেখান এবং ইতিমধ্যে তারা একটা লিখিত তারা দেওয়ার চেষ্টা করছেন সন্দেশখালী থানায়। সঞ্জিত, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ডিটেল পাওয়া গিয়েছে? তাদের দেখো, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পাত্রপাড়ায় তাদের বাড়ি 2 জন, আর বাকি 3 জনের বাড়ি ওই স্থানীয় এলাকায়, এমনটা জানা গেছে। এটা পুলিশ সূত্রের খবর। এখন এদের বিরুদ্ধে কি ধারায় মামলা হয়েছে সেটা এখনো পুলিশ জানাতে পারছে না, যেহেতু আজকে আদালতে নিয়ে গেছে এবং এরপরে এদেরকে নিয়ে পুলিশ অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে গেছে। এরা সক্রিয়ভাবে কোনো ঘটনা। একদমই। ধন্যবাদ সঞ্জিত তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। রাজ্য বিধানসভায় বাজেট পেশ। 2024-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা বরাদ্দ রাজ্যের, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের মুখে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 500 থেকে বেড়ে 1000 এবং জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 থেকে বেড়ে 1200 করা হয়েছে। সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 লাখ চাকরির ঘোষণা। বছরে 2 মাসের জন্য মৎস্যজীবীদের মাসে 5000 টাকা ভাতা ঘোষণা রাজ্যের বাজেটে। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর বাসিন্দারা। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারির দাবি গ্রামের মহিলাদের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ মিছিলে। ওসি এবং এসডিপিওকেও ঘিরে বিক্ষোভ। 3টি এফআইআর দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে মহিলাদের মিছিল। পুলিশের সঙ্গে বচসা, ধুন্ধুমার। ওসিকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালীতে থমথমে এলাকা। র্যাফ ও পুলিশের টহল জারি। সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা শেখ শাহজাহান। ইডি হাজিরাও এড়িয়ে আগাম জামিনের আবেদনও করেছেন বেতাজ বাদশাহ শাহজাহান। বুধবারই সন্দেশখালী কাণ্ডের তদন্তে একক বেঞ্চের সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে রাজ্য পুলিশের তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালী মামলায় আগামী 6 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্টের। ফলে তদন্ত বিষবাঁও জলে। এই পরিস্থিতিতে শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালী। স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে পথে নামেন মহিলারা। লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মিছিলে সামিল গ্রামের মহিলারা। সন্দেশখালী থানার দিকে মিছিল এগোতেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। স্থানীয়দের অভিযোগ, 2 তৃণমূল নেতাকে আশ্রয় দিয়েছে পুলিশ।
রেশন দুর্নীতিতে অভিযুক্ত পলাতক শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত উত্তম ও শিবু হাজরা। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে চাষের জমি ও খাল দখল করে একের পর এক ভেড়ি তৈরি করেছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার। এমনকি জমিতে চাষের পর গ্রামবাসীরা তাদের প্রাপ্যটুকুও পাননি। এতদিন শাহজাহানের ভয়ে মুখ খুলতে পারেননি বলেও দাবি গ্রামবাসীদের। শেখ শাহজাহান বেপাত্তা হতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই রাস্তায় নেমেছেন বলে দাবি বিক্ষোভকারী মহিলাদের। বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, পুলিশের কাছে গেলেও সুরাহা মেলে না। তাদের প্রশ্ন, অত্যাচারের হাত থেকে বাঁচতে কোথায় যাবেন তারা? ফের উত্তপ্ত সন্দেশখালী ত্রিমণি বাজার এলাকায়। ইতিমধ্যে সন্দেশখালী বিশেষ করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে আদিবাসী মহিলারা তারা প্রত্যেকের হাতে লাঠি বাঁশ নিয়ে তারা মিছিল করছে। তাদের একটাই দাবি যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযোগ যা আছে সেগুলো সমস্ত দিকটা আমরা খতিয়ে দেখবো, যেটা জেনুইন হয় সেটাই। যাদের নামে অভিযোগ করেছে এবং যারা জেনুইনলি ইনভলভ আছে তাদের নামে অভিযোগ হোক বা না হোক, আমরা জেনুইন লোককে অ্যারেস্ট অবশ্যই করবো এবং সেই সমস্ত লক্ষ্য লাগছে। এখনো পর্যন্ত মূলত গ্রামবাসীর অভিযোগ এবং পুলিশের যে অভিযোগটা ছিল প্রসঙ্গত, সন্দেশখালী 2 নম্বর ব্লকের একাধিক জমি লিজের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তৃণমূল জেলা পরিষদ সদস্য উত্তম সর্দারকে বেধড়ক মারধর করা হয়। বাঁচতে গিয়ে আক্রান্ত হন তার স্ত্রীও। পুলিশের সহায়তায় উদ্ধার উত্তম। চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা 1% বা 2% ভোট, ওদের তো 0% ভোট, তারা 1% বা 2% ভোট যাতে পাই, মিথ্যা কথা। লিজ যাদের জমি জল করে রয়েছে তারা আমলনামায় সই করে জমি দিয়েছে, তাদের লিজ তো দিতেই হবে, দিতে বাধ্য। যারা জলকর করছে তারা দিতে বাধ্য। জমি দখলের অভিযোগ ভিত্তিহীন। প্রায় 1 মাস ধরে উধাও সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। সেই সুযোগে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। অভিযোগ বিধায়ক সুকুমার মাহাতোর। হয়তো 8-10 জন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি, লিস্ট টাকা পায়নি। জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা। যারা বিজেপির প্ররোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন, দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে। এলাকায় শান্তি চান গ্রামবাসীরা। ফিরবে কি শান্তি তা বলবে সময়। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। স্বরাষ্ট্রমন্ত্রী তার পাশে বসে মধ্যাহ্নভোজন করেছিলেন, তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেও দিয়েছিলেন। তারপর থেকেই বাঁকুড়ার চতুর্ডিহির বাসিন্দা বিভীষণ হাঁসদা রীতিমতো সেলিব্রিটি। এবার তিনিই যাচ্ছেন দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে বিভীষণের দিল্লি পাড়ি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। 2020 5ই নভেম্বর বাঁকুড়া সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুরে খাওয়া সেরেছিলেন বিভীষণ হাঁসদার বাড়িতে। তারপর থেকেই রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিল চতুর্ডিহি গ্রামের হাঁসদা পরিবার। হাঁসদাদের কি করে সাহায্য করা যায় তা নিয়ে তাড়াহুড়ো পড়ে গিয়েছিল তৃণমূল ও বিজেপি শিবিরে। বিভীষণ হাঁসদার অসুস্থ মেয়েকে সাহায্য করতে তৃণমূল বিজেপি দুই দলই লাফিয়ে পড়েছিল চিকিৎসার ব্যবস্থাপনায়। এবার সেই বিভীষণ হাঁসদাকে নিয়েই দিল্লি যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল। উদ্দেশ্য অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। আমি আমার অসুবিধার কথা বলেছিলাম, আমার মেয়ের শারীরিক অসুবিধা, আমি আমার মেয়ের সুগারের প্রবলেম, আমি ওই কথাটা বলেছিলাম। উনি শুনেছিলেন। আজ পর্যন্ত উনি যতদিন থেকে এসছে সব ওষুধ খরচা চালাচ্ছেন। তাই আমি ওনারখানে কৃতজ্ঞতা জানাতে আমি যাচ্ছি। বিভীষণের দিল্লি যাত্রা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আদিবাসী ভোট টানতে বিভীষণের দিল্লি যাত্রা বলেই কটাক্ষ তৃণমূলের। আমাদের দল থেকে তাকে বিভিন্নভাবে তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়। তাকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য, বিভিন্নভাবে তার পরনের জামা কাপড় থেকে আরম্ভ করে প্রশাসনের মাধ্যমে যত রকম তার চিকিৎসার যেভাবে করা যায়, এবং স্বাস্থ্যসাথী কার্ডের মানে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবস্থা করা হয়েছে। তো এটা ওকে আমার মনে হয় এটা নিয়ে যাওয়া হচ্ছে, আবার প্রচারে আসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সামনে লোকসভার ভোট, তো এতদিন কেন, 2 বছর পর কেন নিয়ে যাচ্ছে? যদিও তৃণমূলের কটাক্ষ উড়িয়ে বিজেপির দাবি তারা সব সময় মানুষের পাশে থাকে। আগে এসে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ড্রামা করে পর এই ধরনের কাজ কখনোই করে না। তারা যা করে আন্তরিকতার সঙ্গে করে এবং সামাজিক এবং দেশের, রাষ্ট্র এবং মানুষের কথা চিন্তা ভাবনা করে করে। আজ একটা পরিবারের সঙ্গে এত দীর্ঘমেয়াদী সম্পর্ক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ রেখেছেন দায়িত্ব সহকারে। এটা কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি পাঠিয়ে উপকৃত হয়েছিলেন বিভীষণ হাঁসদার পরিবার। তাই সরাসরি অমিত শাহকে ধন্যবাদ জানাতে তিনি দিল্লি যাচ্ছেন বলেই দাবি বিজেপির, যদিও বিভীষণকে জোর করে বিজেপি দিল্লি নিয়ে যাচ্ছে, দাবিতে অনড় তৃণমূল। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা নির্বাচনের আগে দেব তথা দীপক অধিকারীকে নিয়ে জল্পনা তুঙ্গে, আর সেই জল্পনা নিজেই বাড়ালেন আরও দেব এবং সাংসদ হিসেবে আমি থাকি বা না থাকি ঘাটার মাস্টার প্ল্যান যেন কার্যকর হয় এমনই বললেন দেব, এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং ঘাটালবাসীকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়, মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। অভিনেতা দেব তথা সাংসদ দীপক অধিকারী তিনি বললেন যে লোকসভা ভোটে তিনি প্রার্থী হবেন বা হবেন না এই নিয়ে তো জল্পনা চলছেই। মাঝখানে তিনি বললেন যে তাকে যে সাংসদ করা হয়েছিল তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন, তবে ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয় সেদিকে তিনি সে কথাও জানিয়ে দিয়েছেন। তবে তিনি থাকেন বা থাকেন না এ নিয়ে যে জল্পনা, তার মধ্যেই তিনি বলছেন যে ঘাটার মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়। অর্থাৎ দীপক অধিকারী, সাংসদ দীপক অধিকারী ঘাটালের ভূমিপুত্র, তিনি বলছেন যে ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাচ্ছেন ঘাটালের মানুষকেও। এই ঘাটালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তিনি দাঁড়ান কিনা তা নিয়ে সংশয় দাঁড়িয়েছে, তিনি তৃণমূলে থাকেন কিনা তা নিয়েও সংশয় বেঁধে গিয়েছে, এবং এর মাঝেই সংসদে দাঁড়িয়ে সাংসদ দীপক অধিকারী তিনি বলছেন যে এই ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়। অর্থাৎ সংসদে দাঁড়িয়ে সাংসদ দীপক অধিকারী তিনি বলছেন যে ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়, ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়। তিনি থাকেন বা থাকেন না সেটা বড় কথা নয়, কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়। একই সঙ্গে 10 বছরের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের মানুষকেও, ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এখন সময় আরও একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলায় জেলায় ভোট প্রস্তুতি শুরু করে দিল বামেরা। প্রার্থী বাছাইয়ে এবার তরুণ প্রজন্মের ওপরই নজর বামেদের। একই সঙ্গে রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কাজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সেরে ফেলতে তৎপর আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। রাজ্যের লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতার সম্ভাবনা কমতেই তৎপরতা বেড়ে গিয়েছে বাম মহলে। সিপিএম তথা বামফ্রন্ট রাজ্যের 42টি আসনের জন্য দলীয় প্রার্থী তালিকা প্রস্তুত রাখতে চায়। সেই লক্ষ্যে জেলা ভিত্তিক আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে একসঙ্গে কংগ্রেসের সঙ্গেও আনুষ্ঠানিক আসন রফার আলোচনাও শুরু হবে। তাই কোন কোন আসনে রফার সম্ভাবনা রয়েছে, প্ল্যান বি হিসেবে সেই অনুসারে বিকল্প তালিকাও তৈরি রাখছে সিপিএম। গত 7ই ফেব্রুয়ারি সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে 2 ধরনের তালিকা তৈরি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের মতে, যদিও ঘরোয়াভাবে এমনকি জেলা স্তরে বাম শরিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই পারস্পরিক আলোচনা শুরু করে দিয়েছেন। সিপিএম রাজ্য কমিটির অধিবেশনের সিদ্ধান্ত অনুসারে ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক ও কৃষক সংগঠনের নেতৃত্বের কাছ থেকে সম্ভাব্য নাম আগেই চেয়ে পাঠানো হয়। ছাত্র ও যুব প্রতিনিধিরা স্বাভাবিক কারণেই তরুণ, বাকি সব ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী বাছাইতে যত সম্ভব নতুন মুখ খোঁজার ওপর জোর দিতে বলা হয়েছে। ভোটের ফল যাই হোক না কেন,
ক্ষমতা থেকে যাওয়ার পরেও সিপিএম লোকসভা বা বিধানসভা ভোটের আগে ব্রিগেড ময়দানে সভা করে থাকে। এবারই তার ব্যতিক্রম ছিল। দলের যুব সংগঠন এবার ব্রিগেডের সভার আয়োজন করেছিল। ওই সমাবেশের আগে ইনসাফ যাত্রার কর্মসূচি সফলভাবে করে যুব নেতা নেত্রীরা। ঘটনাচক্রে রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর উঠে আসা নতুন প্রজন্মের নেতৃত্বে এমন রাজ্যব্যাপী কর্মসূচি সফল করার রাজ্য কমিটির বৈঠকে অভিনন্দিত করা হয় যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়দের। দলের এক রাজ্য নেতার মতে প্রার্থী তালিকাতেও তাই তরুণ ও নতুন মুখকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সূত্রের খবর, এসএফআই ও ডিওয়াইএফআই এর একাধিক প্রথম সারির নেতাকে লোকসভায় প্রার্থী করতে চায় সিপিএম। ছাত্র নেতা ময়ূক বিশ্বাস, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন বামেদের সম্ভাব্য প্রার্থী তালিকায়। রাজ্যে ক্ষমতা হারানোর এক যুগ পরে বিধানসভায় শূন্য, লোকসভাতেও বাংলা থেকে তাদের প্রতিনিধি নেই। তাই এবার আসন জেতার পাশাপাশি ৪২ কেন্দ্রে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে লোকসভা ভোটকে টার্গেট করেছে বাম নেতারা। কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।